হ্যালো স্টুডেন্টস, ক্লাস 12-এর হিস্ট্রি সেমিস্টার 4-এর আজকে আমি লাস্ট পার্ট নিয়ে চলে এসেছি। দেখো, লাস্টের টপিকগুলো কিন্তু খুব বড় বড়, সেই কারণে আমি আজ আর বোর্ডে করাইনি, কারণ বোর্ডটা যেহেতু আমার ছোট, তাই বারবার করে মুছে বোঝাতে আমার অনেকটা সময় লেগে যায়। সেই কারণে আজ থেকে আমি খাতাতেই বেশিরভাগ জিনিস বোঝাবো। আশা করি তোমরা আমার কথাগুলো মন দিয়ে শুনবে, তাহলে বোর্ডে বোঝাই বা খাতায় বোঝাই জিনিসটা কিন্তু একই হবে। ওকে, তাহলে প্রথম থেকে শেষ অবধি কিন্তু ভিডিওটার সাথে থেকো। তাহলে দেখো হেডিংটা কী দিয়েছি আমি, বিভাজনের পথে ভারতবর্ষ, অর্থাৎ ভারতবর্ষ আর পাকিস্তান কী করে আলাদা হলো, কী কী কারণ তার পেছনে ছিল, সেই কারণগুলো এক এক করে আজকে আমি আলোচনা করে নেব বিস্তারিতভাবে। তাহলে চলো শুরু করা যাক। মনে হয় ভিডিওটি একটু বড় হবে, তো ধৈর্য ধরে প্রথম থেকে শেষ অবধি দেখে নেবে, তাহলে এই চ্যাপ্টারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট চ্যাপ্টার পরের দিন থেকে আরম্ভ করে দিতে পারবো। তাহলে চলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও কংগ্রেসের মন্ত্রিত্ব ত্যাগ, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হয়েছিল 1939 খ্রিস্টাব্দের 3রা সেপ্টেম্বর, সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের আবহকালে কংগ্রেসের বিশিষ্ট মন্ত্রীগণেরা কী করেছিল, সেই সময় মন্ত্রিত্ব ত্যাগ করেছিল। ওকে, তাহলে চলো বিস্তারিত আলোচনা করি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 খ্রিস্টাব্দের 3রা সেপ্টেম্বর শুরু হয়। ঠিক আছে, এই সময় যেহেতু বিশ্বযুদ্ধ, বিশ্বের মধ্যে আমাদের ভারতবর্ষও পড়ছে। ওকে, আমাদের ভারতবর্ষ তো বিশ্বের মধ্যেই পড়ছে, তো ভারতবর্ষেও যখন এই বিশ্বযুদ্ধের আঁচ লাগছে, মানে ভারতবর্ষেও যখন একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হচ্ছে, তখন ইংরেজরা কী করেছিল, দেখো একটা ভুল করেছিল। ইংরেজরা ভারতের তখন সব থেকে শক্তিশালী সংগঠন কে ছিল ভারতের মধ্যে? কংগ্রেস, তাই তো? তখন ইংরেজরা কিন্তু কংগ্রেসের সাথে কোনো আলোচনা না করে ভারতকে যুদ্ধরত দেশ বলে ঘোষণা করে দেয়। যুদ্ধরত দেশ মানে কি, আমাদের দেশটায় মানে ভারতবর্ষে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে গেছে, তাই সবাইকে সজাগ থাকতে হবে। সবাই যেন অস্ত্রশস্ত্র নিয়ে রেডি থাকে, যাতে ইংরেজদেরকে ভারতবাসীরা সাহায্য করতে পারে। কিন্তু এই বিষয়টি নিয়ে ভারতের অন্যতম প্রধান তখন যে সংগঠন ছিল কংগ্রেস, তার সাথে কিন্তু ইংরেজরা আলাদা করে কোনো বৈঠক বা আলোচনা করেনি। ঠিক আছে, সেই কারণে যেহেতু এটা তাদের না জানিয়ে করা হয়েছে, সেই কারণে দেখো কংগ্রেস কিন্তু এতে ক্ষুব্ধ হয়েছিল। কংগ্রেস কিন্তু এই বিষয়টি মেনে নিতে পারেনি, ক্ষুব্ধ হয়েছিল, রেগে গেছিল। তারপরে যখন ইংরেজরা বুঝলো যে তারা একটু ভুল করেছে, কংগ্রেসের সাথে আলাপ আলোচনা করে আরও ভালো করে হয়তো পরিকল্পনাটা করা যেত, তাহলে হয়তো ভারতে কোনো আঁচই লাগতো না বিশ্বযুদ্ধের, আরও ভালো করে কোনো ব্যবস্থা নেওয়া যেত। তখন কিন্তু ইংরেজরা কংগ্রেসের কাছে ক্ষমা প্রার্থনা করে কংগ্রেসের থেকে সাহায্য চেয়েছিল, কারণ বিশ্বযুদ্ধের মতো এত বড় যুদ্ধ, ইংরেজরা কিন্তু ভারতে যদি মানে আরও বেশি প্রভাব পড়তো দ্বিতীয় বিশ্বযুদ্ধে, তাহলে কিন্তু ইংরেজদের একার পক্ষে কিন্তু লড়াই করা সম্ভব হতো না। সে কারণে ভারতের যে ভারতবাসী, তাদের থেকে সাহায্য নেওয়া তখন কিন্তু খুব জরুরি হয়ে পড়েছিল। এবং ইংরেজদেরকে যেহেতু ভারতীয়রা ভালো চোখে দেখতো না, তারা কী চেয়েছিল, কংগ্রেসের মাধ্যমে ভারতীয় জনগণের মধ্যে এই কথাটা ছড়িয়ে দিতে, যে ইংরেজরা সরাসরিভাবে এবার ভারতবাসীদের সাহায্য চায়। এবার তখন যেহেতু ইংরেজদেরকে ভারতীয়রা খুব একটা পছন্দ করতো না, সেই কারণে কংগ্রেসের মাধ্যমে তারা এই কথাটা ছড়িয়ে দিতে চেয়েছিল। কিন্তু কংগ্রেস তো এখন ইংরেজদের কথা শুনবে না। কেন শুনবে না? কারণ কংগ্রেসের সাথে তো প্রথমে তো আলাপ আলোচনা করেনি ইংরেজরা, নিজেরাই যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। সেই কারণে কিন্তু কংগ্রেসরা খুব একটা তখন খুশি ছিল না। আর এদিকে ইংরেজরা কিন্তু পরে আবার কংগ্রেসদের থেকেই সাহায্য প্রার্থনা করতে থাকে, যে ইংরেজরা কংগ্রেসদেরকে বলে যে দয়া করে ভারতবাসীদেরকে বলুন, ভারতবাসীরা তো আপনাদের কথা শোনে, দয়া করে বলুন যেন আমাদেরকে এই বিশ্বযুদ্ধে সাহায্য করে। তারপরে দেখি কংগ্রেস কী করছে। এবার কংগ্রেসও এই সময়ের একটা সুযোগ নিল। ঠিক আছে, কংগ্রেস এই সময়ের কী সুযোগ নিল? কংগ্রেস বলল যে হ্যাঁ, আমরা আপনাকে সাহায্য করব এবং আমাদের ভারতবাসীদেরকেও বলবো যেন আপনাদেরকে সাহায্য করে। তার বদলে কংগ্রেস কী করে, স্বাধীনতার দাবি জানায়, মানে স্বরাজ গঠনের দাবি জানায়, ভারতবর্ষকে নিজের স্বাধীনতা দিতে হবে। ঠিক আছে, মানে কংগ্রেস ইংরেজদেরকে সাহায্য করবে, তার বদলে ইংরেজরা কি করবে, যেন স্বাধীনতা, ভারতবর্ষকে পূর্ণ স্বরাজ দান করে, এই দাবিটা তুলেছিল কংগ্রেস। কিন্তু যেহেতু তখন কংগ্রেস এরকম একটা দাবি করেছিল, ইংরেজদের পক্ষে কিন্তু এই যুদ্ধরত পরিস্থিতিতে ভারতকে স্বাধীন করা খুব একটা সমীচীন বলে মনে হয়নি। ভারতকে স্বাধীন করলে তো ইংরেজদেরকে চলে যেতে হবে, তাই না? যেহেতু ইংরেজদের ক্ষমতায় তখন বাধা তৈরি হবে, তাই কিন্তু ইংরেজরা কংগ্রেসদের এই কথায় খুশি হলো না। কেই বা খুশি হবে নিজেদের ক্ষমতা ছাড়তে, তাই না? এই সুযোগটা নিল কিন্তু মুসলিম লীগ।
মোহাম্মদ আলী জিনা, যিনি কিনা মুসলিম লীগ তৈরি করেছিলেন, তিনি কিন্তু এই সুযোগটা কাজে লাগালেন। কি করে তিনি কাজে লাগিয়েছিলেন? তিনি বলেছিলেন যে মুসলিম লীগ সর্বদা ইংরেজদের পাশে থাকবে, কংগ্রেস থাকুক কি না থাকুক, মুসলিম লীগ সর্বদা ইংরেজদের পাশে থাকবে, যে কোনো বিপদ আপদ বা যুদ্ধের ক্ষেত্রে মুসলিম লীগের থেকে সদস্য পাঠানো হবে, মুসলিম লীগের থেকে সদস্য পাঠানো হবে। কিন্তু এমনি এমনি তো না। মুসলিম লীগ কী দাবি করেছিল? কংগ্রেস যেমন দাবি করলে স্বাধীনতা চায়, ভারতবর্ষকে স্বাধীনতা দান করতে হবে, মুসলিম লীগ ঠিক তেমন ইংরেজদেরকে বলল যে ভারত বিভাজন করতে হবে, ভারতকে বিভাজন করতে হবে, ভারতের একাংশে পুরোপুরি বিভাজন করে সেটা মুসলমান দেশ হিসেবে পরিণত করতে হবে। এই বিভাজনের ধারাটা কিন্তু মুসলিম লীগের থেকেই এসেছিল। যদি এটা ইংরেজ করে তবেই মুসলিম লীগ ইংরেজদের সাহায্য করবে, না হলে করবে না। পরিষ্কার বোঝা গেল আমি কি বলতে চাইছি? তারপরে ইংরেজরা তখন মুসলিম লীগের হয়ে কথা বলতে থাকে, কংগ্রেসদের প্রতি খুব একটা আর মনোনিবেশ করে না। এতে কি হয়? কংগ্রেস আবার ইংরেজদের প্রতি রেগে যায়, আবার তাদের মনে ক্ষোভ জন্মায়। সেই কারণে রেগে গিয়ে এই কংগ্রেস কি করলো দেখো, 22শে অক্টোবর, এই 1939 খ্রিস্টাব্দের 22শে অক্টোবর তারা মন্ত্রিসভা গঠন করলো। ঠিক আছে, মন্ত্রিসভায় তারা সবাই মিলে মিটিং করতে গেল। কংগ্রেসের মন্ত্রিসভা, কিন্তু কংগ্রেসের যে সমস্ত মন্ত্রীরা ছিল মন্ত্রিসভায় একটা মিটিং করলো। সেই মিটিংয়ে ঠিক হলো যে তারা 15ই নভেম্বর বড় বড় যারা মন্ত্রী ছিল কংগ্রেসের তারা পদত্যাগ করবে, এবং করেও ছিল তাই। 15ই নভেম্বর কিন্তু তারা সবাই মিলে পদত্যাগ করলো। কেন করলো? যেহেতু ইংরেজরা আর কংগ্রেসকে মানছে না, সেই কারণে। তাহলে কি হলো? আখেরে লাভ হলো কার? সোজা ভাষায় মুসলিম লীগের লাভ হলো। কংগ্রেসের মন্ত্রীরা কিন্তু মন্ত্রিত্ব ত্যাগ করলো, এবং মুসলিম লীগ এতে এতই খুশি হয়েছিল, এতই উৎফুল্ল হয়েছিল, যেহেতু কংগ্রেস তারা সহ্য করতে পারতো না, হিন্দুদের কংগ্রেসকে শুধু হিন্দুদের সংগঠন বলে মনে করতো, সেই কারণে কিন্তু মুসলিম লীগ প্রচণ্ড খুশি হয়েছিল। আর এই 15ই নভেম্বর 1939 খ্রিস্টাব্দের এই সময়টাকে কিন্তু তারা মুক্তি দিবস হিসেবে ঘোষণা করেছিল। মুক্তি দিবস মানে বুঝতে পারছো কংগ্রেস করে কতটা অপছন্দ করতো? যেহেতু কংগ্রেসের মন্ত্রীরা সরে যাচ্ছে, সেই কারণে কিন্তু মুসলিম লীগ এই দিনটিকে মুক্তি দিবস হিসেবে ঘোষণা করেছিল। তাহলে কি বললাম? এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু আর কংগ্রেসের মন্ত্রিত্ব ত্যাগ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর ভাইটাল একটা পয়েন্ট। ওকে, আমি অনেকটা তোমাদের বইতে বড় করে আছে, আমি জাস্ট সার্কেল করে তোমাদের বুঝিয়েছি। আর একবার ছোট করে বলে দিই। প্রথমে কি হলো, যখন বিশ্বযুদ্ধ শুরু হলো, ইংরেজরা কংগ্রেসের সঙ্গে আলাপ আলোচনা না করে কি করলো, ভারতে যুদ্ধরত একটা পরিস্থিতি তৈরি করে দিয়েছিল। এতে কংগ্রেস রেগে গেল। তারপরে ইংরেজরা কিছুটা হলেও নিজেদের ভুল বুঝে কংগ্রেসের কাছে সাহায্য প্রার্থনা করতে চাইলো, যাতে ভারতবাসীরা সরাসরিভাবে বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে। কিন্তু কংগ্রেস এতে ইংরেজদের বলল যে ঠিক আছে, আমরাও আপনাকে সাহায্য করব, ভারতবাসীরাও সাহায্য করবে, তার বদলে ভারতকে স্বাধীনতা দিন। তারপর ইংরেজরা আবার ক্ষুব্ধ হয়, ইংরেজরা বলে যে থাক, দরকার নেই কংগ্রেসকে বেশি ঘাটানোর। তখন ইংরেজরা যায় মুসলিম লীগের কাছে। মুসলিম লীগ এই সুযোগটা সদ্ব্যবহার করে এবং বলে যে আমাদেরও একটি দাবি আছে কংগ্রেসের মতো। কী দাবি? যে আমরাও ভারতের বিভাজন চাই, ভারত হিন্দু রাষ্ট্র আর মুসলিম রাষ্ট্র আলাদা হোক, এটাই কিন্তু চেয়েছিল মুসলিম লীগ। ওকে, তখন কি হয়? তখন ইংরেজরা মুসলিম লীগের হয়ে কথা বলতে থাকে। এতে আবার কংগ্রেস রেগে যায়। রেগে গিয়ে কী করলো, 22শে অক্টোবর 1939 খ্রিস্টাব্দের মন্ত্রিসভায় একটা মিটিং করলো, এবং 15ই নভেম্বর বড় বড় যারা মন্ত্রী ছিল তারা পদত্যাগ করলো। ওকে, এই দিনটিকে এতটাই মুসলিম লীগ আনন্দিত হয়েছিল যে এই দিনটিকে তারা মুক্তি দিবস হিসেবে ঘোষণা করলো। ওকে, আমি দুবার করে বুঝিয়ে দিলাম। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে লাহোর প্রস্তাব। লাহোর প্রস্তাবের বিভিন্ন ঘটনা ঘটেছিল। যেমন ঘটনা 1 দেখো, 1940 খ্রিস্টাব্দের 20শে মার্চ এই লাহোর প্রস্তাব এর যে একটা অধিবেশন হয়েছিল। ওকে, এই পয়েন্টগুলো চাইলে খাতায় তোমরা নোট ডাউন করে নিতে পারো। যাদের বইয়ে অত লেখা পড়তে ভালো লাগে না, তার এই পয়েন্টগুলোও কিন্তু পরীক্ষার আগে দেখে যেতে পারো, কোনো অসুবিধার ব্যাপার নেই। তাহলে কী ঘটনা ঘটলো? 1940 খ্রিস্টাব্দের 20শে মার্চ একটি অধিবেশন বসে লাহোরে। ওকে, ঘটনা 2, বাংলার প্রধানমন্ত্রী ফজলুল হক লাহোরের প্রস্তাব দেন। তখন বাংলার প্রধানমন্ত্রী কে ছিলেন? মুসলিম লীগেরই নির্বাচিত ফজলুল হক। ইনিও জাতিতে মুসলমান ছিলেন। ঠিক আছে, তখন বাংলার প্রধানমন্ত্রী ছিলেন ফজলুল হক। কে ছিলেন? ফজলুল হক। ভালো করে মনে রাখবে। লাহোর অধিবেশনে প্রস্তাব দেন।
কী প্রস্তাব দিয়েছিলেন এই ফজলুল হক, যার কারণে মুসলিম লীগের সদস্যরা এত বেশি উৎফুল্লিত হয়েছিল ভারত বিভাজনের দিকে? দেখো, এই ফজলুল হক এই লাহোর অধিবেশনে সরাসরিভাবে কিছু প্রস্তাব দিলেন। তার প্রস্তাবের মধ্যে দুটি প্রস্তাব খুবই উল্লেখযোগ্য, যেটার কারণে ভারতবর্ষ কিন্তু সরাসরি বিভাজনের দিকে এগিয়ে গেছিল। কী কী সেই প্রস্তাব? ভারতে হিন্দু মুসলিম একটি জাতি, কোনো সম্প্রদায় নয়। ভারতে হিন্দু মুসলিম একটি জাতি, কোনো সম্প্রদায় নয়। যদি সম্প্রদায় হতো তাহলে তাদের মধ্যে এত বিভাজন থাকতো না। ওকে, তিনি সরাসরি বললেন যে ভারতে হিন্দু মুসলিম হচ্ছে একটা জাতি, এরা কোনো সম্প্রদায় নয়। আর যেহেতু তারা আলাদা জাতি, তাই তাদের বিভিন্ন নিয়ম কানুনও আলাদা। যেমন ঈশ্বরকে ডাকার পদ্ধতি আলাদা, তারপর বিবাহের পদ্ধতি আলাদা, তারপরে তাদের নিয়ম কানুন, সংস্কার, রীতিনীতি সব কিছু আলাদা। সে কারণে হিন্দু মুসলিমের মধ্যে কোনো মিল হতে পারে না। তারা কিন্তু পৃথক জাতি, কোনো একক সম্প্রদায় নয়, সরাসরি তিনি ঘোষণা করে দিয়েছিলেন। এরপর তিনি বলেছিলেন পৃথক সার্বভৌম রাষ্ট্র, অর্থাৎ মুসলিম লীগ চায় তাদের মুসলমানদের জন্য একটা আলাদা সার্বভৌম, অর্থাৎ যে রাষ্ট্রে পুরোপুরি মুসলমানদের অধিকার থাকবে, হিন্দুদের কোনো কথা, কোনো দাবি সেখানে মানা হবে না, এমন একটি রাষ্ট্র যেখানে শুধু মুসলমানরাই থাকবে। তাহলে কি প্রস্তাব দিল? হিন্দু মুসলিম আলাদা জাতি, কোনো সম্প্রদায় তারা নয়, এবং মুসলিমদের অবশ্যই একটা পৃথক সার্বভৌম রাষ্ট্র থাকা ভীষণ ভীষণ জরুরি। এরপর ঘটনা 3 দেখো, 24শে মার্চ খসড়া পাঞ্জাবের সিকান্দার হায়াত খান তৈরি করেন। কি তৈরি করেছিলেন? এই খসড়াতে কি ছিল? এই খসড়াতে ছিল রহমত আলীর প্রস্তাব। রহমত আলীও কিন্তু মুসলিম লীগের একজন জনপ্রিয় সদস্য। তিনি একটি প্রস্তাব দিয়েছিলেন। কি প্রস্তাব দিয়েছিলেন? এই যে ফজলুল হক বলল যে পৃথক সার্বভৌম রাষ্ট্র থাকা উচিত মুসলমানদের, কিন্তু ভারতবর্ষ তো অনেক বড় জায়গা, তাই না? তাহলে ভারতবর্ষের কোন কোন অংশ মুসলমানদের হবে আর কোন কোন অংশই বা হিন্দুদের হবে, এই বিষয়টি কিন্তু এই রহমত আলী প্রথম একটি প্রস্তাব দিয়েছিলেন। ওকে, তাহলে কোন কোন জায়গা মুসলমানদের হবে সেই বিষয়ে তিনি একটি আঞ্চলিক মানচিত্র তুলে ধরেছিলেন। সেটা কি? উত্তর পূর্ব অঞ্চলগুলিকে নিয়ে, মানে ভারতবর্ষের উত্তর পশ্চিম উত্তর পূর্ব অঞ্চলগুলি যেখানে মুসলমানদের সংখ্যা বেশি হিন্দুদের তুলনায়, সেই জায়গাগুলো নিয়েই একটি পৃথক সার্বভৌম রাষ্ট্র তৈরি করতে হবে। ঠিক আছে, রহমত আলীর প্রস্তাব হচ্ছে এটা। তো এই প্রস্তাবটি আবার নতুন করে লাহোর প্রস্তাবে বলা হয়, মানে রহমত আলীর প্রস্তাবটা অনেক আগেই উনি বলেছিলেন অন্য একটা অধিবেশনে। তো লাহোর অধিবেশনে রহমত আলীর প্রস্তাবটাকে আরও জোরালো করে অন্যান্য সদস্যরা যারা মুসলিম লীগে তারা আরও বেশি করে কিন্তু রহমত আলীর এই প্রস্তাবটাকে এই লাহোর প্রস্তাবে তুলে ধরেন। এখানে জায়গা নেই বলে আমি এখানটা লিখেছি। ওকে, তো এই যে প্রস্তাবগুলো তারা দিয়েছিলেন, এই প্রস্তাবগুলোই লিখিত আকারে, খসড়া মানে কি? খসড়া মানে লিখিত আকারে। যেমন আমাদের কোনো ধরো পার্স চুরি হয়ে গেল, ফোন চুরি হয়ে গেল, বা কোনো প্রবলেম হলো, আমরা কি করি? থানায় গিয়ে জিডি করি, ডায়েরি করে আসি, লিখিত অভিযোগ জানাই। ঠিক সেই রকমই এই যে এই দুটো প্রস্তাব এবং এই প্রস্তাবটিও একটি খসড়া, একটি খাতায় লেখা হয়। যেমন করে আমি এটা লিখেছি, ঠিক সেরকম করে লেখা হয়। লিখে 24শে মার্চ পাঞ্জাবের সিকান্দার হায়াত খান সরকারের কাছে সেই খসড়াটি দিয়ে এসেছিলেন। কিসের কারণে দিয়ে এসেছিলেন? ভারতকে বিভাজনের ক্ষেত্রে। কারণ ইংরেজরা যদি না ঘোষণা করে তাহলে তো এটা সম্ভব নয়, তখন তো সব কিছু তখন ইংরেজদের হাতে, তাই না? সেই কারণে কিন্তু তখন পাঞ্জাবের সিকান্দার হায়াত খান, খুব ইম্পর্টেন্ট কিন্তু নামটি। ওকে, তিনি এই খসড়াটি জমা দিয়ে এসেছিলেন সরকারের হাতে 24শে মার্চ। তাহলে 20 মার্চ অধিবেশন হলো, বিভিন্ন প্রস্তাব গ্রহণ হলো, এবং সিকান্দার হায়াত খান কী করলো? তিনি এই খসড়াটি জমা দিয়ে এলো কোথায়? সরকারের কাছে। ওকে, লাহোর প্রস্তাব ক্লিয়ার। দরকার বলে ভিডিওটি আরেকবার কিন্তু দেখবে, আর পয়েন্টগুলো এভাবে লিখলে কিন্তু পয়েন্ট ছোট হবে, কিন্তু মনে রাখতে তোমাদের অনেক বেশি সুবিধা হবে। তাহলে চলো এবার নেক্সট দেখো, হিন্দু সংগঠন সমূহ। এই যে ভারত আর পাকিস্তানের বিভাজন হচ্ছে, এবং আমাদের দেখে মনে হবে একপাক্ষিকভাবে যে মুসলিম লীগের জন্যই বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই ভারত আর পাকিস্তানটা ভাগ হয়েছে। হ্যাঁ, এটা সত্যি যে মুসলিম লীগই কিন্তু প্রথমে এই জিনিসটা চেয়েছিল, কিন্তু হিন্দু সংগঠনরাও কিন্তু পিছিয়ে ছিল না।
তারাও এমন এমন কিছু সংগঠন তৈরি করেছিল এবং হিন্দু সদস্যরা এমন এমন কিছু বক্তব্য সেই সংগঠনে রেখেছিল, যার মাধ্যমে মনে হয়েছিল যে হিন্দুদের মধ্যেও কিছু কিছু সংগঠনের সদস্যরাও যেন এই ভারত বিভাজনটাই যেন মনে মনে চেয়েছিলেন, তারাও যেন এই বিভাজনের নীতিটাকেই একটু উস্কে দিয়েছিলেন। হ্যাঁ, মোহাম্মদ আলী জিনহা হয়তো মুসলিম লীগের সাহায্যে এটা সরাসরি বলেছিলেন, কিন্তু হিন্দু সংগঠনেরও কিছু কিছু মানুষ বা সদস্যরা এটাই চেয়েছিল, কিছু কিছু সংগঠন তৈরির মাধ্যমে, তাদের ভাষণ দেওয়ার মাধ্যমে এটাই চেয়েছিল যে হিন্দু আর মুসলিম যাতে আলাদা হোক। হ্যাঁ, কংগ্রেস হয়তো চায়নি, অন্যান্য বুদ্ধিজীবী হিন্দুরা হয়তো চায়নি, কিন্তু কিছু কিছু সদস্যরা কিন্তু সংগঠন তৈরির মাধ্যমে এই জিনিসটাকেই সাপোর্ট করেছিল, যাতে ভারত বিভাজন হয়। তাহলে চলো কোন কোন হিন্দু সংগঠন সমূহ সেগুলো দেখে নিতে হবে। মাদ্রাজ জাস্টিস পার্টি, মাদ্রাজে একটি হিন্দুদের সংগঠন তৈরি হয়েছিল, তার নাম হচ্ছে জাস্টিস পার্টি। হিন্দু মহাসভা তৈরি হয়েছিল, ঠিক আছে। আরেকটা হচ্ছে হিন্দু মহাসভা, আমি তো হিন্দু মহাসভার বিষয়ে পড়িয়েওছি আগে, ঠিক আছে, ওটা দেখে নেবে। হিন্দু মহাসভার যে বিনায়ক দামোদর সাভারকর ছিলেন, তিনিও কিন্তু এই বিভাজনের রীতিটাকে সমর্থন করেছিলেন। এছাড়াও ভারত সেবাশ্রমে স্বামী প্রবণানন্দ তিনিও কিন্তু এই ভারত বিভাজনের নীতিটাকে পূর্ণ সমর্থন করেছিলেন। মানে হয়তো ওরা সরাসরি বলেনি, কিন্তু তাদের ভাষণে, কথাবার্তায় যখন তারা ভারতীয়দের হয়ে, হিন্দুদের হয়ে কোনো বক্তব্য রাখতেন, সেখানে কিছুটা হলেও কিন্তু বক্তব্যের মধ্যে এই বিষয়টি স্পষ্ট হতো। ওকে, তাই এই বিষয়টি নিয়ে বিভিন্ন মতামত বা মতভেদ রয়েছে ঐতিহাসিকদের মধ্যে, কিন্তু আমাদের বোঝার সুবিধার্থে এভাবেই মনে রাখতে হবে, কারণ পরীক্ষায় কিন্তু তাছাড়া মনে পড়বে না। এছাড়াও ছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, এইটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা নাম, দেখো আমি স্টার দিয়েছি। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ নামে একটি সংগঠন তৈরি হয়েছিল, হিন্দু সংগঠন। তারাও কিন্তু এই মুসলিম লীগের এই যে প্রস্তাব ছিল, লাহোর প্রস্তাবে তারা যে প্রস্তাবটি দিয়েছিলেন, হিন্দু মুসলিম বিভাজন, সার্বভৌম রাষ্ট্র তৈরি, এটাকে কিন্তু তারাও উস্কে দিয়েছিলেন, অর্থাৎ তারাও চেয়েছিলেন যে হিন্দু মুসলিম জাতি বিভক্ত হোক। সবাই না, কিন্তু ভালো করে বলছি, সবাই না, কংগ্রেস কিন্তু চায়নি, অন্যান্য হিন্দুরা কিন্তু চায়নি, কিন্তু কিছু কিছু সংগঠন এই জিনিসটাকে সাপোর্ট করেছিল। ওকে, এরপর দেখো জিনহার ক্ষমতা বৃদ্ধি। তাহলে মোহাম্মদ আলী জিন্নাহরা কী করলেন? লাহোর অধিবেশনে গিয়ে সরাসরি ঘোষণা করলেন যে তাদের একটা আলাদা রাষ্ট্র চাই, তারা আলাদা, সেটা প্রমাণ করার জন্য। হ্যাঁ, তো এবার হিন্দু সংগঠনও তৈরি হলো। এরপরে মোহাম্মদ আলী জিন্নাহর হঠাৎ করে না ক্ষমতাটা বৃদ্ধি হয়ে গেল, মানে পলিটিক্যালি তারা একটু না বেড়ে উঠলো, ঠিক আছে, একটু ক্ষমতা বৃদ্ধি হলো। দেখি কি হলো, 1940 সালে লীগের ক্ষমতা বৃদ্ধি শুরু হয়। কত সালে? 1940। ভোলার কোনো সিন নেই, ভালো করে মনে রাখবে। 1939-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো, কংগ্রেস আর ইংরেজের মধ্যে একটা ভাঙন তৈরি হলো। ঠিক তার পরের বছর 1940-এ জিনহা সম্পূর্ণভাবে ক্ষমতা কাজে লাগিয়ে নিজেদের ক্ষমতা বৃদ্ধি করে। জিনহা কূটকৌশল করে সুহরাবর্দীকে বাংলার প্রধানমন্ত্রী করেন, ঠিক আছে। ফজলুল হক তো ছিল, ফজলুল হকের পরে তারই বংশধর সুহরাবর্দীকে জিনহা বাংলার প্রধানমন্ত্রী করেছিল। এছাড়া দেখো আসাম, সিন্ধু, উত্তরপ্রদেশ, পাঞ্জাবে লীগের ক্ষমতার প্রতিপত্তি খুব বেড়ে গেছিলো ওই সময়টাতে। কোন কোন জায়গায়? আসাম, সিন্ধু, উত্তরপ্রদেশ, পাঞ্জাবের বেশিরভাগ অংশে খুবই বেড়ে গেছিলো জিনহার ক্ষমতা। ওখানকার অনেক মানুষই জিনহাকে খুবই সাপোর্ট করছিল। ওকে, এবং জিনহা তখন প্রত্যেকটা অধিবেশনে জনগণকে প্রতিশ্রুতি দিত, বিশেষ করে মুসলিম জাতি যদি আলাদা হয় তাহলে মুসলিমদের বিভিন্ন অধিকার বাড়বে হিন্দুদের মতো, তাদেরকে কখনোই মাথা নুইয়ে কারোর সামনে চলতে হবে না। সার্বভৌম রাষ্ট্র যদি গঠন হয় তাহলে মুসলমানরা মাথা উঁচু করে স্বাধীনতার সাথে বাঁচতে পারবে। তো এরকমই কিন্তু জিনহা প্রত্যেকটা জায়গা যখন অধিবেশন হতো, মানে মিটিং হতো, হ্যাঁ, যেমন ভোটের আগে আমাদের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীরা বিভিন্ন জায়গায় মিটিং মিছিল যেমন করেন, অনেক লোকজন আসে, ঠিক ওরকমভাবেই বিভিন্ন মিটিং মিছিলে কিন্তু এই কথাটি জিনহা বলতো, ঠিক আছে। তো এর মধ্যে কী বোঝা যাচ্ছে? জিনহা অর্থাৎ মুসলিম লীগের ক্ষমতা খুব বেড়ে গিয়েছিল তখন। ক্রিপস প্রস্তাব ও আগস্ট আন্দোলন, দেখি এটা কি। 1942 সালে 7ই ডিসেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতের ওপর জাপানিরা হঠাৎ আক্রমণ চালাতে চায়, ঠিক আছে। 1942-এ 7ই ডিসেম্বর বিশ্বযুদ্ধে ভারতের ওপর জাপানিরা আক্রমণ চালাতে চায়। ভারতবাসীদের সহযোগিতা লাভের উদ্দেশ্যে স্ট্যাফোর্ড ক্রিপস, তখন ছিল আমাদের ভারতবর্ষের বড় লাট স্ট্যাফোর্ড ক্রিপস, তিনি কিছু প্রস্তাব আনেন। কিন্তু কিছু প্রস্তাব আনার পরেও কংগ্রেস বা মুসলিম লীগ খুব একটা তার প্রস্তাবে গুরুত্ব দেয়নি।
ওকে, মানে কিছু প্রস্তাব এনেছিলেন যে ভারতবর্ষের ভালো হবে, ভারতবর্ষকে এই সুবিধা দেওয়া হবে যদি আমাদেরকে তোমরা সাহায্য করো। কারণ আমি যে বললাম ইংরেজরা কিন্তু কংগ্রেসের সঙ্গে তখন একটা বিক্ষোভে জড়িয়ে গেছিলো, যেহেতু কংগ্রেসের দাবিটা ইংরেজরা মানেনি। স্বরাজ ঘোষণা যে করেছিল ইংরেজরা, সরি কংগ্রেস, সেটা কিন্তু ইংরেজ মানতে চায়নি বলে তাদের কংগ্রেস আর ইংরেজদের মধ্যে একটা দ্বন্দ্ব চলছিল। তাই কংগ্রেস কিন্তু সর্বতভাবে সাহায্য করেনি। তাই 1942 সালে কংগ্রেস ভারত ছাড়ো আন্দোলন শুরু করে দিয়েছিল। একদিকে দেখো ইংরেজরা কীভাবে চাপে পড়ছে, একদিকে বিশ্বযুদ্ধ হচ্ছে সেই চাপ, তখন তারা চাইছে ভারতবর্ষের সাহায্য। আর এদিকে ভারতবর্ষের প্রধান সংগঠন তখন কংগ্রেস, কংগ্রেস না বললে ভারতবাসীরা কোনোভাবেই ইংরেজদের সাহায্য করবে না। আর এদিকে কংগ্রেস ভারতবাসীকে তখন উস্কে দিচ্ছে ভারত ছাড়ো আন্দোলন তৈরি করতে। ঠিক আছে, ভারত ছাড়ো আন্দোলন বিষয়টি কি, অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলন বলতে ইংরেজদেরকে ভারত ছাড়ার জন্য যে আন্দোলন, মানে ইংরেজরা যাতে ভারতটাকে ছেড়ে দেয় সেই জন্য যে বড় একটা আন্দোলন করেছিলেন গান্ধীজি, সেটাও কিন্তু 1942 খ্রিস্টাব্দে। সো কংগ্রেসের তরফ থেকে ইংরেজরা কিন্তু কোনো সাহায্য সে সময় পাচ্ছিল না। আর এছাড়াও সরকার তখন, মানে ইংরেজ সরকার তখন মুসলিম লীগকেও সম্পূর্ণভাবে এই প্রতিশ্রুতি দিতে পারছিল না যে তারা যদি মুসলিম লীগের সাহায্য পায় তবে মুসলিম লীগের দাবি অনুযায়ী ভারতবর্ষকে মুসলিম এবং হিন্দু দুটি ভাগে বিভক্ত করবে। যেহেতু সরাসরি তারা এই কথাটি মুসলিম লীগকে বলতে পারছিল না, তখন মুসলিম লীগ এবং কংগ্রেস দুইয়ের মধ্যে কেউই কিন্তু এই প্রস্তাবকে অগ্রাহ্য করে দিল, কেউই কিন্তু প্রস্তাবে রাজি হয়নি। ওকে, তো এইভাবে কি হয়, মুসলিম লীগ বলতে থাকে আমরা আগে দেখব ভারত বিভাগ হচ্ছে কি না তবে সাহায্য করব। আর কংগ্রেসের তো প্রশ্নই নেই, তারা তো স্বাধীনতার দাবিতে তখন উত্তাল, ভারত ছাড়া আন্দোলন তখন কিন্তু তৈরি হয়ে গেছে। তাই ক্রিপস কিন্তু কোনো সাহায্যই পায়নি ভারত থেকে। এবার হচ্ছে ওয়াভেল পরিকল্পনা ও মন্ত্রী মিশন, এটা আমি বই থেকে করাবো, নাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। দাঁড়াও, ওয়াভেল পরিকল্পনা। 1942 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে জার্মানির পতনে ইউরোপের দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটে, কিন্তু এশিয়া জাপানের বিরুদ্ধে তখনও যুদ্ধ চলছে। তাহলে কি বলছে, 1945 খ্রিস্টাব্দে এপ্রিল মাসে কি হয়, ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়, কিন্তু এশিয়া অর্থাৎ ভারত সংলগ্ন বিভিন্ন দেশে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিন্তু জাপানের বিরুদ্ধে তখনও চলছিল। ঠিক আছে, এবার যখন এই যুদ্ধটা চলছে স্বাভাবিকভাবে ইংরেজদের সৈন্যবাহিনী শেষ হয়ে আসছে যারা ভারতে ছিলেন, তো সেই কারণেই ইংরেজরা কী চাইছে, ভারতের সৈনিকদের দিয়ে যাতে এই সমস্ত যুদ্ধ থামানো যায়। কিন্তু ভারতবর্ষে তো অলরেডি ওদের রেপুটেশনটা নষ্ট হয়ে গিয়েছে, ভারতবর্ষের লোকদের তো তারা প্রথমে পছন্দ করতো না, কিন্তু কাজের জন্য সাহায্য চাইছে। তো ভারতবর্ষের লোকরা এটা কিন্তু কোনোভাবেই কিন্তু তারা সাহায্য করতে চায়নি, তখন তারা কিন্তু গান্ধীজির নেতৃত্বে ভারত ছাড়ো আন্দোলনেই যোগদান করে দিয়েছে অলরেডি। তো ভারতবাসীদের কাছ থেকে সাহায্য লাভের উদ্দেশ্যে ভারতবাসীকে কিছু লোভ দেখাতে চায় এই ওয়াভেল। ঠিক আছে, কিছু লোভ দেখাতে চায় এই বড়লাট ওয়াভেল, যাতে ভারতবাসীরা তাদের হয়ে যুদ্ধ করে দেয়, তাদেরকে একটু সাহায্য করে দেয়। 1945 খ্রিস্টাব্দে 14ই জুন বড়লাট ওয়াভেল কংগ্রেস ও লীগের কাছে একটি পরিকল্পনা পেশ করে, এটাকেই বলা হয় ওয়াভেল পরিকল্পনা। এবার তোমরা ভাববে, আমি তো বললাম যে সাধারণ মানুষ তাদেরকে সাহায্য করে সেজন্য করার কথা, কিন্তু ওরা হঠাৎ করে কংগ্রেস বা মুসলিম লীগকে কেন বলছে? কারণ ভারতবর্ষে তখন দুটো বড় সংগঠন কংগ্রেস আর মুসলিম লীগই ছিল। তারা যদি কংগ্রেস আর মুসলিম লীগ থেকে সাহায্য চায় এবং কংগ্রেস এবং মুসলিম লীগ যদি সভা করে সাধারণ মানুষকে সে কথা জানায় যে ইংরেজরা তোমাদের সাহায্য প্রয়োজন, ইংরেজরা তোমাদের বিভিন্ন বিষয়ে সুযোগ সুবিধা দেবে, তবেই কিন্তু সাধারণ মানুষরা তখন শুনবে। কারণ এখনকার মতো সোশ্যাল মিডিয়া নেই যে তারা নিজেরা খবর দেখে নেবে, তাই না? তখন কিন্তু এই সংগঠনের উপরই সাধারণ মানুষরা নির্ভর করতো, এরা যা বলবে তারাই কিন্তু সাধারণ মানুষরা সেভাবেই কিন্তু শুনবে। অর্থাৎ এই কংগ্রেস আর লীগ কিন্তু ইংরেজ আর সাধারণ মানুষদের মধ্যে ব্রিজ হিসেবে কাজ করতো। ইংরেজরা তো সরাসরি সাধারণ মানুষের সাথে কথা বলতো না, ইংরেজরা এই দুটো সংগঠনের সাথে আলাপ আলোচনা করতো এবং সেই হিসেবে এই দুটো সংগঠন সেই ইংরেজদের বার্তাটা ছড়িয়ে দিত সাধারণ মানুষদের ওপর। ওকে, তাহলে চলো আমি আসল যে ব্যাপারটা বলি, যে ক্রিপস ভারতীয়দের কী কী বিষয়ে সুবিধা দেওয়ার কথা বলে যদি তারা সাহায্য করে। শীঘ্রই ক্ষমতা হস্তান্তর ও সংবিধান রচনার কাজ শুরু হবে, মানে নতুন করে সংবিধান রচনা হবে, যার কারণে ভারতের যে এতদিনের যে লড়াই, এতদিনের যে দাসত্ব ভারতীয়রা করে বেড়াচ্ছে সেটা কিন্তু হবে, কমে যাবে এবং সরকারও হস্তান্তর করা হবে, সরকার পাল্টে ফেলা হবে। নতুন সংবিধান রচিত না হওয়া পর্যন্ত ভারতীয়দের দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে।
বড়লাটের কার্যনির্বাহক সমিতির পুনর্গঠিত হবে। তাতে একমাত্র বড়লাট এবং প্রধান সেনাপতি ব্যতীত সকলেই ভারতীয় হবেন, অর্থাৎ ভারতীয়দের যাতে ক্ষমতা বৃদ্ধি হয় সেই দিকটি কিন্তু দেখা হয়। কার্যনির্বাহক সমিতিতে বর্ণ, হিন্দু ও মুসলিমদের অনুপাত সমান সমান হবে, অর্থাৎ সমান সমানভাবে হিন্দু মুসলিমকে দেখা হবে। কেন এগুলো বলছে? ভারতবাসীদের অয়েলিং করার জন্য, যাতে কিনা হিন্দু মুসলিমদের সমস্যাটা মিটে যায় এবং সবাই মিলে এই বিশ্বযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। ভারতের প্রতিরক্ষার দায়িত্ব যতদিন ব্রিটিশ সরকারের হাতে ন্যস্ত থাকবে, ততদিন সামরিক দপ্তরেও ব্রিটিশ সরকারের হাতে এটি থাকবে। এই বিষয়গুলি পর্যালোচনা করার জন্য লর্ড ওয়াভেল সিমলায় এক বৈঠক করেন। বৈঠক মানে সবাই মিলে মিটিং করেন কংগ্রেস ও মুসলিম লীগের সাথে। এই বৈঠকে জিনহা পাকিস্তানের দাবিতে অটল ছিলেন। মানে ওই জিনহার একই কথা ছিল, মানে মোহাম্মদ আলী জিনার একই কথা ছিল যে তারা ভারত বিভাগ চায়, পাকিস্তান নামে একটি আলাদা দেশ তারা চায়। সে এই ওয়াভেল যতই পরিকল্পনা করুক, যতই ভারতের সংবিধান রচনা করতে চান, ওয়াভেল মোহাম্মদ আলী জিনা কিন্তু আর কোনো কিছুতেই খুব একটা ইন্টারেস্ট দেখায়নি। তিনি একটা কথা বলছেন, পাকিস্তানকে যদি তৈরি করেন তবেই আমি সাহায্য করবো, না হলে বাবা করবো না। এছাড়া তিনি দাবি করেন বড়লাটের কার্যনির্বাহক সমিতিতে নিযুক্ত মুসলিম সদস্যরা একমাত্র লীগ কর্তৃক মনোনীত হবে। কংগ্রেসের পক্ষে দাবি মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব ছিল না। কারণ কি, বড়লাটের যে কার্যনির্বাহক সমিতি তৈরি হবে সেখানে মোহাম্মদ আলী জিনা কী বলল যে শুধুমাত্র মুসলিম লীগের সদস্যরাই সেখানে নিযুক্ত হবে, অন্য কংগ্রেস বা অন্য কোনো সংগঠন নিযুক্ত হবে না। এতে কংগ্রেস কী করলো, রেগে গেল এবং জিনহার জেদের ফলে এই সিমলা বৈঠকটা ব্যর্থ হলো, অর্থাৎ ওয়াভেল পরিকল্পনা পুরোপুরি ব্যর্থ হয়ে গেল। মন্ত্রী মিশন। ইতিমধ্যে ইংল্যান্ডের সাধারণ নির্বাচনে জয়যুক্ত শ্রমিক দলের প্রধানমন্ত্রী ক্লেমেন্ট এটলি উপলব্ধি করেন যে ভারতকে স্বাধীনতা দেন ব্যতীত আর কোনো। এবার হচ্ছে মন্ত্রী মিশন 1946। আচ্ছা, এত কিছু করে, যেমন ওয়াভেল পরিকল্পনা, তারপরে হচ্ছে ক্রিপসের প্রস্তাব, তো এত কিছু করে কিন্তু ইংরেজরা কিছুতেই কংগ্রেস বা মুসলিম লীগকে মানাতে পারছিল না সাহায্যের জন্য, আর ভারতবাসীরাও কিন্তু কোনোভাবে তাদের সাহায্য করছিল না। সেই কারণে 1946-এ মন্ত্রী মিশন তৈরি হয়। এই মন্ত্রী মিশনটা কি? দেখো, ইংল্যান্ডেরই শ্রমিক দলের একজন প্রধানমন্ত্রী ছিলেন, তার নাম কি, ক্লেমেন্ট এটলি। ইনি শেষ পর্যন্ত উপলব্ধি করলেন ভারতকে স্বাধীনতা দেন ব্যতীত গত্যন্তরের কোনো উপায় নেই। ভারতের স্বাধীনতা সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য ব্রিটিশ মন্ত্রিসভার 3 সদস্যকে তিনি ভারতে পাঠান। কারণ এটলি প্রথম মনে করেন যে ভারতকে এবার স্বাধীনতা দিতে হবে, কিছুটা হলেও স্বাধীনতা দিতে হবে, নাহলে ভারতবাসী কিন্তু ইংরেজদেরকে এমনিও মানছে না। তাই স্বাধীনতার টোপ ফেলে ভারতকে যদি নিজের হাতে আনা যায়, সেই জন্য তিনি উপলব্ধি করেন যে ভারতবর্ষকে স্বাধীনতা কিছুটা অংশ হলেও দিতে হবে। তাই তিনি কি করলেন, 2জন এফিশিয়েন্ট মন্ত্রী ইংল্যান্ড থেকে ভারতবর্ষে পাঠালেন এই বিষয়ে আলাপ আলোচনা করার জন্য। এই মন্ত্রী দুটো কে ছিলেন? 2জন মন্ত্রী, স্যার স্ট্যাফোর্ড ক্রিপস, ওই যে ক্রিপস যে প্রস্তাবটা দিয়েছিলেন উনি, আর একটা হচ্ছে এভি আলেকজান্ডার। এই 2জন মানুষকে এই এটলি কিন্তু পাঠালেন ভারতবর্ষে। কিসের জন্য? ভারতকে কিছুটা স্বাধীনতা দানের জন্য, ভারত থেকে সাহায্য লাভের উদ্দেশ্যে। এবং দিল্লিতে একটি মিশন বা মন্ত্রী মিশন হয়েছিল। আচ্ছা, তারা কবে এসেছিল? দেখো, 1946-এর 24শে মার্চ এই 2জন মন্ত্রী ভারতে পদার্পণ করেন এবং দিল্লিতে একটি মিশন তৈরি করেন, বা যেটাকে কিনা ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন বলা হয়। অর্থাৎ এই মিশনের মাধ্যমে কিন্তু তারা কিছু ঘোষণা ভারতবাসীদের উদ্দেশ্যে করেছিলেন, স্বাধীনতা বিষয়ক ঘোষণা। আগেরগুলো কিন্তু শুধু সাহায্যের ঘোষণা করা হয়েছিল, এবার কিন্তু ইংরেজরা বুঝতে পারলো ভারতবর্ষকে স্বাধীনতা দিতেই হবে। তো স্বাধীনতা বিষয়ক ঘোষণা কী কী? ব্রিটিশ শাসিত ভারত ও দেশীয় রাজ্যগুলিকে নিয়ে একটি যুক্তরাষ্ট্র গঠিত হবে। তাহলে কি বলছে? ব্রিটিশ শাসিত ভারত এবং দেশীয় রাজ্যগুলিকে একসঙ্গে নিয়ে একটি যুক্তরাষ্ট্র গঠিত হবে। এটলি কিন্তু সম্পূর্ণ স্বাধীনতা দিতে চায়নি, কিছুটা স্বাধীনতা দিয়ে ভারতবাসীকে আবার নিজেদের দলে টানতে চেয়েছিল। তো সেই কারণে এই ঘোষণাটা করলো। প্রদেশগুলিতে পূর্ণ স্বায়ত্তশাসন প্রবর্তিত হবে এবং কেন্দ্রের হাতে পররাষ্ট্র, দেশরক্ষা, যোগাযোগ ব্যবস্থা পড়েই থাকবে। এবং এই যুক্তরাষ্ট্র যে গঠিত হবে, সেই যুক্তরাষ্ট্রের কিছু কিছু ক্ষমতা দেওয়া হবে। কী কী ক্ষমতা? যে দেশ রক্ষা তারা করতে পারবে, পররাষ্ট্র তারা গঠন করতে পারবে, যোগাযোগ ব্যবস্থা ঠিক গঠন করতে পারবে, এই সব বিষয়ে ইংরেজরা মাথা ঘামাবে না। এই আংশিক স্বাধীনতা ভারতবর্ষকে দেওয়া হবে। এছাড়া খুব ইম্পর্টেন্ট, হিন্দু প্রধান প্রদেশগুলিকে, অর্থাৎ যে প্রদেশে হিন্দুদের সংখ্যা বেশি, সেটাকে ক বলে চিহ্নিত করা হবে। মুসলিম প্রধান দেশগুলিকে খ বলে, এবং বাংলা ও আসামকে গ শ্রেণীতে বিভক্ত করা হবে। কারণ বাংলায় কিন্তু অলরেডি আসামীয়রা খুব বেশি পরিমাণে ছিল, এবং বাংলাতে কিন্তু অন্যান্য ভাষাভাষী মানুষজনরা বেশি বেশি পরিমাণে ছিল, বাংলা এবং আসামি। সে কারণে এই দুটো রাজ্যকে গ হিসেবে তুলনা করা হলো, আর বাকি হিন্দু প্রধান প্রদেশকে ক এবং মুসলিম প্রধান প্রদেশকে খ হিসেবে তারা ভাগ করলো।
প্রদেশগুলি মানে ক খ গ জোট বাঁধতে জোট বাঁধতে পারবে। ঠিক আছে, যদি এই ক খ গ এই তিনটে প্রদেশ চায় তারা একসঙ্গে জোট বেঁধে কোনো নির্বাচনে লড়তে পারে। প্রত্যেক শ্রেণী ক খ গ দেশীয় রাজ্যগুলি নির্বাচিত প্রতিনিধিদের দিয়ে সংবিধান সভা বা গণপরিষদ গঠিত করতে পারবে এবং এই গণপরিষদই ভারতীয় যুক্তরাষ্ট্রের শাসনতন্ত্র রচনা করবে। অর্থাৎ যে গণপরিষদ, যেটা কিনা এতদিন ইংরেজদের হাতে ছিল, তারা কিন্তু ভয় পেয়ে এবার এই গণপরিষদ গঠনের ভারটা কিন্তু ভারতবাসীদেরকেই দিয়ে দিয়েছিল। মানে যে গণপরিষদ তৈরি করতে পারবে কি যুক্তরাষ্ট্রীয় সরকার। ঠিক আছে, কিছু অনেকটাই কিন্তু তারা স্বাধীনতা তখন দিতে চেয়েছিল। শাসনতন্ত্র রচিত না হওয়া পর্যন্ত ভারতের প্রধান রাজনৈতিক দলের প্রতিনিধিত্বদের নিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে। মানে যতক্ষণ এই সংবিধান রচনা হবে নতুন করে, যতক্ষণ না নতুন করে শাসন কার্য চালু হবে, ততদিন পর্যন্ত ভারতবর্ষে একটা অন্তর্বর্তীকালীন মানে একটা টেম্পোরারি সরকার তারা গঠন করতে পারে স্বাধীনতার জন্য। এই বিষয়ে ইংরেজরা আর হস্তক্ষেপ করবে না। কংগ্রেস ও মুসলিম লীগ উভয় পক্ষকে সন্তুষ্ট করতে গেলে এই ধরনের প্রস্তাব ছাড়া আর কোনো উপায় ছিল না। তাহলে দেখো কতটা স্বাধীনতা তারা দিয়ে দিয়েছিল কিন্তু ভয় পেয়ে। ঠিক আছে, সাম্প্রদায়িক নীতি অনুসারে প্রদেশগুলিকে বিভক্ত করায় তা পাকিস্তান গঠনের উপযোগী বলে মনে করে মুসলিম লীগ। তো এইভাবে যখন ক খ গ প্রভৃতি শ্রেণীতে বিভক্ত করে দিল এই মন্ত্রিসভা, ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন, তখন কিন্তু মুসলিম লীগ আবার সুযোগ পেয়ে গেল। তারা বুঝলো যে এবার হয়তো মুসলিমদের সার্বভৌম রাষ্ট্র গঠনের দিকে তারা এগিয়ে যাচ্ছে, পাকিস্তান খুব তাড়াতাড়ি গঠন হতে চলেছে। ওকে, এই হচ্ছে মন্ত্রী মিশন। তো মন্ত্রী মিশন কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এবার হচ্ছে লীগের প্রত্যক্ষ সংগ্রাম। জুলাই মাসে সংবিধান সভার নির্বাচনে কংগ্রেস বিপুল ভোটে জয়লাভ করে। ঠিক আছে, এই 1946 জুলাই মাসে কংগ্রেস এই সময় বিপুল ভোটে জয়লাভ করলো। ইতিমধ্যে কংগ্রেস সভাপতি জওহরলাল নেহেরু বক্তব্যকে কেন্দ্র করে মুসলিম লীগের প্রবল উত্তেজনা দেখা যায়। মুসলিম লীগ সংবিধান ও সরকারের যোগদানে অসম্মত হয়। মানে যখন কংগ্রেস জিতে গেল তখন কংগ্রেস সরকার গঠিত হবে, তখন কিন্তু নিয়ম অনুযায়ী প্রত্যেকটি সরকার, তখন যারা যারা ভোটে দাঁড়িয়েছিল সবাইকেই সেই নতুন সরকার গঠনের সময় যোগদান করতে হয়। তখন কিন্তু মুসলিম লীগ এতে সম্পূর্ণভাবে না বলে দেয়। ইতিমধ্যে যখন অন্তর্বর্তীকালীন সরকারের যোগ দিতে অসম্মত হলে বড়লাট 12 আগস্ট নেহেরুকে মন্ত্রিসভা গঠনের আহ্বান জানায়। যেহেতু কংগ্রেস সরকার জিতে গেছে সেজন্য মন্ত্রিসভার দরকার, সেজন্য বড়লাট কিন্তু 12 আগস্ট মন্ত্রিসভা গঠনের আহ্বান জানান। এতে কিন্তু মুসলিম লীগ প্রচণ্ড রেগে যায় যে কংগ্রেস জিতে গেল, কংগ্রেসের মন্ত্রিসভা হবে, মুসলিম লীগ তো আবার কোণঠাসা হয়ে যাবে। তো সেই কারণে কিন্তু মুসলিম লীগ 16 আগস্ট সরকারের বিরুদ্ধে প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেন, যে না, তারা এই কংগ্রেস সরকার মানবে না। এই বিষয়ে তারা বিভিন্ন আন্দোলন তখন শুরু করে। বাংলার হোসেন শাহী সোহরাওয়ার্দী পরিচালিত, মানে বাংলার যে প্রধানমন্ত্রী ছিলেন তার পরিচালনায় 16 আগস্ট থেকে 3 দিন তারা কিন্তু ব্যাপক দাঙ্গা, লুণ্ঠন, ধর্ষণ, বীভৎস হত্যাকাণ্ড অনুষ্ঠিত হয়। পুলিশ ও প্রশাসনকে সম্পূর্ণ নিষ্ক্রিয় করে রাখা হয়। ইংরেজ ও ঐতিহাসিক মোসলে লিখেছেন 16, 17, 18 এই 3 দিন কলকাতার 6,000 লোক ছোড়া, বন্দুক, লাঠি, অগ্নিদাহে নিহত হন এবং 20,000-এর বেশি ধর্ষিত, বিকলাঙ্গ হন। তাহলে কী বলছে, যেহেতু কংগ্রেস তখন জিতে গেল এবং কংগ্রেসের মন্ত্রিসভা গঠনের একটা দাবি উঠলো, তখন মুসলিম লীগ সম্পূর্ণভাবে রেগে গেল। রেগে গিয়ে তারা কলকাতায় 16, 17, 18 এই 3 দিন আগস্ট আন্দোলন চালিয়েছিলেন। ঠিক আছে, এবং এর মাধ্যমে মুসলিম লীগ ভয়াবহ নৃশংসতা চালিয়েছিল, যেমন মহিলাদেরকে ধর্ষণ করা, তারপরে হিন্দুদেরকে অগুনতিভাবে হত্যা করা, লাঠি, বন্দুক প্রভৃতি চালানো, এগুলো কিন্তু হিন্দুদের ওপর প্রচণ্ড অত্যাচার সেই সময় চালু হয়ে গেছিলো, যেহেতু একটাই প্রবলেম, কংগ্রেস জিতেছিল। ঠিক আছে, এবার অন্তর্বর্তীকালীন সরকার গঠন। 1946-এর 2রা সেপ্টেম্বর জওহরলাল নেহেরু নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলোই। ঠিক আছে, যতই মুসলিম লীগ বাধা দিক, 2রা সেপ্টেম্বর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। মুসলিম লীগ প্রথমে এতে যোগদান না করতে চাইলেও পরবর্তীকালে মুসলিম লীগের 5 জন সদস্য এতে যোগদান করতে বাধ্য হন, যেহেতু ইংরেজরা চাপ দিচ্ছে। এই 5 জন মুসলিম লীগের নেতা ছিলেন লিয়াকত আলী খাঁ চুন্দ্রিগড়, আব্দুর রব নিস্তার, গজনফর আলী খাঁ, যোগেন্দ্রনাথ মণ্ডল। এরা সবাই এই অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠিত হলো তখন কিন্তু যোগদান হতে বাধ্য হয়েছিল। তবু মনে মনে কিন্তু তারা কখনোই চায়নি যে কংগ্রেস এই বিষয়ে জিতে যাক, তাই তো।
9 ডিসেম্বর রাজেন্দ্র প্রসাদের নেতৃত্বে সংবিধান সভার অধিবেশন বসলে লীগ তাতে যোগদান করেনি। এতে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়। এই অন্তর্বর্তীকালীন সরকার তারা যে যোগদান করলো, এর মাধ্যমে কংগ্রেসের তো প্রতিপত্তি দেখে মুসলিম লীগ কিন্তু আরও হিংসাত্মক হয়ে ওঠে এবং পাকিস্তান এবং প্রত্যক্ষ সংগ্রাম ব্যতীত অন্য কিছু তার ছিল না। অন্তর্বর্তীকালীন সরকারের যোগদানের পরেও এই মুসলিম লীগ ত্রিপুরা আর বাংলার নোয়াখালী, খুব ইম্পর্টেন্ট, ত্রিপুরা আর বাংলার নোয়াখালীতে হিন্দু নিধন যজ্ঞ শুরু হয়। মানে অগণতিভাবে অবিচার করতে করতে অনেক হিন্দুদের তারা কিন্তু মৃত্যুর হত্যালীলা চালিয়েছিল। তারা ভেবেছিল যে হিন্দুদের নিধন করতে পারলেই মুসলিমদের সাম্রাজ্য গঠিত হতে পারবে। সেই কারণে কিন্তু বিনা দোষে অনেক হিন্দুদের প্রাণ নিয়েছিল এই মুসলিম লীগ। যেহেতু কংগ্রেস জিতে গিয়েছিল এবং তারা ভাবছিল ভারত হিন্দু রাষ্ট্রে পরিণত হবে, শুধুমাত্র এই ভাবনাটার জন্যই কিন্তু তারা অনেক ক্ষতি করেছিল। ইটালির ঘোষণা। এই অবস্থায় 1947 খ্রিস্টাব্দের 20 ফেব্রুয়ারি ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট ইটলি ঘোষণা করেন 1948 খ্রিস্টাব্দের জুনের পূর্বেই দায়িত্বশীল ভারতীয় নেতৃবৃন্দের হাতে ক্ষমতা হস্তান্তরিত করা হবে। এই ঘোষণার পরেই লীগ পাঞ্জাব ও আসামে পুনরায় সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়। মানে কী ঘোষণা করলো? যে 1948 খ্রিস্টাব্দের জুনের পূর্বেই দায়িত্বশীল ভারতীয় নেতৃবৃন্দের হাতে ক্ষমতা হস্তান্তরিত হয়। মানে এত চারিদিকে দাঙ্গা হাঙ্গামা শুরু হয়ে গেছে যে ইংল্যান্ডের যে নির্বাচনের মন্ত্রী ছিলেন ইটালি, যে আগেই বললাম, তিনি বললেন যে 1947 20 ফেব্রুয়ারি তিনি বলে দিলেন যে 1948 জুন মাসের মাঝামাঝি সময় ভারতকে স্বাধীনতা দিয়ে দেবো বাবা, তোমরা এসব ঝামেলাঝাটি বন্ধ করো। কিন্তু মুসলিম লীগ এতে কিন্তু খুব একটা সন্তুষ্ট হয়নি। তারা ভেবেছিল কংগ্রেস জিতে যাবে এবং হিন্দু রাষ্ট্রই জিতে যাবে। সেই কারণে কিন্তু এই ঘোষণার পরে মুসলিম লীগ আরও রেগে যায় এবং পাঞ্জাব আর আসামে সাম্প্রদায়িক দাঙ্গা আবার শুরু হয়। মানে হিন্দু মুসলিমের যুদ্ধ কিন্তু লেগেই থাকলো ইটালির ঘোষণার পরেও। মাউন্ট ব্যাটেনের ঘোষণা। 1947 খ্রিস্টাব্দে 24 মার্চ লুই মাউন্ট ব্যাটেন ভারতের বড়লাটের কার্যভার গ্রহণ করেন। তাহলে 1947 24 মার্চ কে বড়লাটের দায়িত্বভার গ্রহণ করলো? মাউন্ট ব্যাটেন। বহু চেষ্টার পরে তিনি ভারতের অখণ্ডতা বজায় রাখতে ব্যর্থ হন। ইনি চেষ্টা করেছিলেন ভারত যাতে বিভাজন না হয়, কিন্তু শেষ অবধি দেখো 3রা জুন স্পষ্ট হয়ে ভারত বিভাগের পরিকল্পনা করলেন। মানে সাম্প্রদায়িক দাঙ্গা তখন এতটাই বেড়ে গেছিলো, মুসলিম লীগ এতটাই নৃশংসতা দেখিয়ে দিয়েছিল যে মাউন্ট ব্যাটেন এবার ভয় পেয়ে গিয়েছিল। তিনি ভাবলেন যে না, ভারতকে বিভাজন না করে কোনো উপায় নেই, মুসলিম আর হিন্দুকে অবশ্যই এবার বিভাজন করতে হবে। তিনি একটি প্রস্তাব রাখেন। সেই প্রস্তাবটির নাম হচ্ছে মাউন্ট ব্যাটেন রোয়েদাদ বা মাউন্ট ব্যাটেনের প্রস্তাব। কী প্রস্তাবটি ছিল? সমগ্র ভারতকে ভারত ও পাকিস্তান নামে দুটি পৃথক ডোমিনিয়নে বিভক্ত করা হবে। এই দুই ডোমিনিয়ন সম্পূর্ণ স্বাধীনভাবে নিজ নিজ অভ্যন্তরীণ ও বৈদেশিক বিষয়সমূহ পরিচালনা করবে। তো ভারত ও পাকিস্তানকে সম্পূর্ণ আলাদা করে দেওয়া হবে এবং তারা নিজেদের মতো করে নিজেদের রাজ্য পরিচালনা করবে, কেউ এতে নাক গলাবে না। মুসলিম প্রধান দেশ সিন্ধু, বেলুচিস্তান, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, উত্তর পাঞ্জাব, পূর্ব বাংলা নিয়ে পাকিস্তান গঠিত হবে। তাহলে কোন কোন জায়গা নিয়ে পাকিস্তান গঠিত হবে? সিন্ধু, বেলুচিস্তান, উত্তর পশ্চিম প্রদেশ, পাঞ্জাব, পশ্চিম পাঞ্জাব ও পূর্ব বাংলা নিয়ে। পাঞ্জাব ও বাংলাকে বিভক্ত করা হবে এবং দুই দেশের কোন কোন অঞ্চল ডোমিনিয়নের সঙ্গে যুক্ত হবে তার নির্ধারণের জন্য একটি সীমানা নির্ধারণ কমিশন গঠিত হবে। উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ ও আসামের শ্রীহট্ট জেলা কোন ডোমিনিয়নের সঙ্গে যুক্ত হবে তা গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত করা হবে। মানে আসামের কিছু অংশ যেটা কিনা কিছুটা যাবে পাকিস্তানের অংশে, কিছুটা যাবে আমাদের ভারতের অংশে, সেটা গণভোটের মাধ্যমে আলাপ আলোচনা করা হবে। এবং বাংলারও কিছুটা অংশ যেটা কিনা বাংলা বা পূর্ব বাংলার কিছুটা অংশ পাকিস্তানে যাবে নাকি আমাদের এখানেই থাকবে, মানে ভারতবর্ষেই থাকবে, সেটাও আলোচনা করা হবে। দেশীয় রাজ্যগুলি নিয়ে নিজ নিজ রাজ্যে সার্বভৌম ক্ষমতা পাবে, ইচ্ছে করলে তারা যে কোনো ডোমিনিয়নে যোগ দিতে পারে এবং দেশের নাগরিকরা তাদের পছন্দ মতো যে কোনো ডোমিনিয়ন অর্থাৎ পাকিস্তান, ভারত যে কোনো জায়গায় যেতে পারে। এই প্রস্তাবগুলি কিন্তু দেওয়া হয়েছিল। প্রত্যেক ডোমিনিয়নের নিজস্ব গণপরিষদ আইনসভা থাকবে। তারা নিজেদের আইন নিজেরাই তৈরি করবে, নিজেদের এগিয়ে নিয়ে চলবে। কোনোভাবেই একে অপরের সাথে তারা আর সম্পর্ক স্থাপন করবে না, নিজেদের ইচ্ছা মতো তারা চলতে পারে, আর তাদেরকে একসাথে থাকার জন্য জোর করা হবে না। কে প্রথম এটি ঘোষণা করেছেন? মাউন্ট ব্যাটেন। কবে ঘোষণা করেছেন? দেখো 1947 24 মার্চ। কংগ্রেস ও লীগের প্রতিক্রিয়া। গান্ধীজি, তারপরে প্যাটেল, আজাদ প্রমুখ কংগ্রেস নেতৃবৃন্দ দেশ বিভাগের ঘোরতর বিরোধী ছিলেন। তিনি দাঙ্গার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কংগ্রেস শেষ পর্যন্ত এই প্রস্তাবে সম্মত হন। পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হলে জিনহা সম্পূর্ণ খুশি হতে পারেননি, কারণ তিনি সমগ্র বাংলা ও পাঞ্জাবকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করতে চেয়েছিলেন। মাউন্ট ব্যাটেন ঘোষিত পাকিস্তানকে বিকলাঙ্গ ও কীটবদ্ধ বলে আখ্যায়িত করেও এই প্রস্তাব মেনে নেন। মানে দেখো, মাউন্ট ব্যাটেন কিন্তু সম্পূর্ণভাবে চায়নি যে ভারতবর্ষ এভাবে বিভক্ত হয়ে যাক, ঠিক আছে। কিন্তু মুসলিম লীগ আর কংগ্রেসের মধ্যে এতটাই বিরোধ বেঁধে যাচ্ছিল যে মাউন্ট ব্যাটেন বাধ্য হয়েছিলেন এই কাজটা করতে।
এবং দেখো কংগ্রেসের কিছু কিছু নেতা গান্ধীজি, প্যাটেল, আজাদ এরাও কিন্তু চায়নি এই জিনিসটা করতে, কিন্তু ওই আর কি করতে হয়েছে। এমনকি মাউন্ট ব্যাটেন এই পাকিস্তানকে বিকলাঙ্গ কীটদগ্ধ বলেও ঘোষণা করেছেন, কিন্তু তবুও মুসলিম লীগ কিন্তু নিজের থেকে সিদ্ধান্ত থেকে সরে আসেনি। ভারতীয় স্বাধীনতা আইন 1947-এর 4 জুলাই ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় স্বাধীনতা আইন বিনা বাধায় পাশ হয়ে যায়। 18ই জুলাই এ রাজকীয় সম্মতি লাভ করে। এই আইনের ফলে 15ই আগস্ট ভারত বিভক্ত হয়, ভারত পাকিস্তান ডোমিনিয়নের ক্ষমতা হস্তান্তরিত হয়। বেলুচিস্তান, উত্তরপ্রদেশ, সীমান্ত প্রদেশ, সিন্ধু, পশ্চিম পাঞ্জাব, পূর্ব পাঞ্জাব, আসামের শ্রীহট্ট জেলার কিছু অংশ নিয়ে পাকিস্তান বাকি অংশ গঠিত হয়ে যায়। দেশীয় রাজ্যগুলিকে যে কোনো একটি ডোমিনিয়নের সঙ্গে যুক্ত হওয়ার অগ্রাধিকার দেওয়া হয়। 14 এবং 15ই আগস্ট মধ্যরাতে ভারতীয় বিশেষ অধিবেশনে নবীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী, মানে আমাদেরই ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে আবেগতিক্ত কণ্ঠে তিনি বলে দেন যে মধ্যরাত্রির ঘণ্টা যখন বাজবে, সমগ্র বিশ্ব যখন গভীর নিদ্রামগ্ন, ভারত তখন জেগে উঠবে জীবন ও স্বাধীনতার চেতনায়। অর্থাৎ ভারত আর পাকিস্তান সম্পূর্ণভাবে বিভক্ত হয়ে গেল। এবার আমরা জানি 14ই আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস ছিল এবং 15ই আগস্ট আমাদের ভারত স্বাধীনতা হলো। এবং এই স্বাধীনতায় আমাদের ভারতের প্রধানমন্ত্রী কে ছিল ছোটোবেলা থেকে জানি, পণ্ডিত জওহরলাল নেহেরু। ঠিক আছে, কতটা দুঃখের সাথে যন্ত্রণা পেয়ে তিনি এই লাইনটি আমাদেরকে বলেছিলেন। তো এই হচ্ছে ভারত আর পাকিস্তান ভাগের সম্পূর্ণ ইতিহাস। ওকে, কোনো জায়গায় প্রবলেম হলে তোমরা কিন্তু আমাকে ভালোভাবে লিখতে পারো কমেন্টে, আমি এর উত্তর দেব। এবং ভিডিওটি বারবার করে দেখবে যাতে প্রবলেম না হয়। এবং তোমরা আমাকে অবশ্যই বলো বোর্ডে বোঝালে বেশি ভালো না খাতাতে, মানে খাতাতে বা বইতে, কারণ বোর্ডে না এত লেখা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। আর যেহেতু আমি নতুন চ্যানেল, আমার কিন্তু খুব একটা ভালো সেট আপ নেই যে অনলাইনে ভালো করে বোঝাবো, তাই এই পদ্ধতিটাই আমাকে অবলম্বন করতে হবে। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই বলো, কোশ্চেন আনসার নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। থ্যাংক ইউ।